মনে মনে বহুদূর চলে গেছি, যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়। জন্মেই হাঁটতে হয়, হাঁটতে 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 একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছতে পারি। পথ তো একটা নয়, তবু সবগুলোই ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা। নদীর দু প্রান্তের মূল, এক প্রান্তে জনপদ, অন্য প্রান্ত জনশূন্য। দুদিকেই কুল, দুদিকেই এপার ওপার, আসা যাওয়া, টানাপোড়েন। দুটো জন্মই লাগে, মনে মনে দুটো জন্মই লাগে। এই জন্মমৃত্যুর কোলাহলেই আমাদের বেড়ে ওঠা, সময় গড়িয়ে যাওয়া। চমৎকার কবিতাটি লিখেছেন প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় এবং কবিতার শিরোনাম মনে মনে বহু দূর চলে গেছি। মনে মনে আমরা যেখানে বারবার চলে যাই কল্পনার জগতে, সেখান থেকেই সকালের শুরু আর তারপর সারাটি দিন। শুভ সকাল, আমন্ত্রণ জানাই কেওয়াস্টিল সকাল 24-এ। আজ সোমবার 10 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 25 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ সকালে অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা ভোনা। আজ কেওয়াস্টিল সকাল 24-এর শুরুতেই আপনাদের জন্য পত্রিকার খবরের শিরোনামগুলো একবার সমকাল পড়ছি। সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব, সংবিধান সংশোধনের বৈধতা কোন পথে? সাবেক 63 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিদেশে অঢেল সম্পদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে মত, সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক। এদিকে হাসপাতাল, কলেজ সহ 5 প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। পুরান ঢাকায় 35 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সোনারদের 17 বিভাগে হামলা, আলটিমেটাম। জলবায়ু সম্মেলন, বাকুতে ভূ রাজনীতির ছায়া, সুখবর নেই বাংলাদেশের। এই ছিল সমকাল। এবারে প্রথম আলো বাজার পরিস্থিতি সম্পর্কে শিরোনাম পড়ছে। শুল্ক কমালেও আমদানি বাড়েনি, দামও চড়া। ব্যবসায়ীরা বলছেন আমদানির অনুমতি দেওয়ায় কিছু পণ্যের দাম বাড়ানোর প্রবণতা ঠেকানো গেছে। আমদানি বাড়লে দামও কমবে। জাতীয় নাগরিক কমিটি, ইসি নিয়োগের আইন বাতিলের দাবি, নতুন কমিশন প্রত্যাখ্যান। ট্রেড ইউনিয়নের শর্ত শিথিল চায় যুক্তরাষ্ট্র। এদিকে ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। প্রথম আলোতে আজকে প্রথম পাতায় যে সুন্দর সবুজে ঘেরা ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি ভাসমান পদ্ধতিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন এবং চাষের একটি ছবি, যে স্থানীয় কৃষকদের দ্বারা করা হয়েছে। আর এই ধাপ চাষ নামে পরিচিত। জোয়ারের পানিতে জমি তলিয়ে যাওয়ার কারণে এই পদ্ধতিতে নানা ধরনের সবজি চারা উৎপাদন করা হয়। এটি গত শুক্রবার বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকা থেকে তোলা। চমৎকার একটি ছবি দেখছিলাম। এবারে চলুন পরবর্তী পত্রিকায় চোখ বুলিয়ে নেই। পড়ছি কালের কণ্ঠ, আংশিক নয় পুরো সত্য। পাপন ছিলেন ক্রিকেটের হাসিনা, বেশিরভাগ সময় তার সঙ্গে বসেই দল চূড়ান্ত করতে হতো। ক্লাব ক্রিকেটের 76টির মধ্যে 7টি ছিল পাপন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। ঘনিষ্ঠ সহকর্মীদের নিয়ে ঢাকার বাইরে যাতায়াতে চার্টার ফ্লাইট ও হেলিকপ্টার ব্যবহার করা হয়। এসটিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব। তারেক রহমান বলছেন নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে। নতুন করে খেলাপির ঝুঁকিতে ব্যবসায়ীরা এবং পুলিশের মনোবল ফেরানোই চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একান্ত সাক্ষাৎকারে বলছেন আইজিপি বাহারুল আলম। ফয়সালা হলে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্ন, বলছে সিইসি ও 4 কমিশনার। যুগান্তর পড়ছে
নির্বাচনের ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে, দেরি হলে ষড়যন্ত্র ও অস্থিরতা বাড়ার শঙ্কা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন, নগরীতে দিনভর বিক্ষোভ। এবং সবশেষে পড়ছি দৈনিক ইত্তেফাক। সংঘর্ষে ৩৭ কলেজের শিক্ষার্থীরা রণক্ষেত্র, পুরান ঢাকা। গণতন্ত্র ও উন্নয়নের সন্ধিক্ষণে আছে দেশ, ডক্টর দেবপ্রিয়। সর্বজনীন ন্যূনতম আয় বাস্তবায়নে খরচ হবে ৭৫,০০০ কোটি টাকা, বলছে সিপিডি। ৩-0 থিওরি, এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের ৩-0 তত্ত্ব। এবং সবশেষে জনপ্রশাসন সচিবের সংবাদ সম্মেলন। ৫ বিসিএসে নিয়োগ পাবে ১৮,১৪৯ জন। বঞ্চিত অতিরিক্ত সচিবদের গ্রেড 1 পদে পদোন্নতি দিয়ে বিদায় দেওয়া হবে। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। এবারে পরবর্তী আয়োজনে চলে যাওয়া যাক। বাজারে আলুর দামের পরিস্থিতি নিয়ে কথা বলি। আলুর দর এখনো কমেনি বাজারে। পরিসংখ্যান বলছে ৫ বছরের মধ্যে এবারে সর্বোচ্চ আলুর দাম। নতুন আলু বাজারে আসলেও দাম নিয়ন্ত্রণে আসছে না। জেলা পর্যায়েও একই অবস্থা। আলু চাষের শীর্ষ জেলা জয়পুরহাটে এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে ২০ টাকা। এত জানছিলাম বাংলাদেশ বাজারের অবস্থা। এরই মাঝে আলু চাষে যেন ধুম লেগেছে জয়পুরহাটে। আলুর আবাদ নিয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শুভ সকাল আপনাকে। শীত প্রায় জেকেই বসেছে বোঝা যাচ্ছে উত্তরাঞ্চলে। জয়পুরহাট এমন এক জেলা যেখানে সবসময় আলুর চাষ ব্যাপক হারে হয়ে থাকে। এবারে জয়পুরহাটে আলুর চাষ কেমন হচ্ছে, কৃষকরা কি বলছেন, দাম দর সম্পর্কে আমাদের জানাবেন। তাসনোভা, শুভ সকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শীতের সকালে একটি আলু ক্ষেত মাঠে। তো এখানে কিন্তু কৃষকরা যারা আছেন তারা এখনো কিন্তু কর্মব্যস্ত হয়ে পড়েছেন। তারা নতুন করে আবার আলু রোপণে, ধান কাটা হয়েছে, ধান কাটা শেষেই কিন্তু তারা আবার আলু রোপণ করছেন। এখানে নারী পুরুষ সকলে মিলেই কিন্তু এই কাজে অংশ নিয়েছেন। তো আমি যদি একটু জানায় রাখি যে আলুর দাম নিয়ে যে কথাটা আপনি জানালেন, আপনি বললেন, সেটি যদি জানানো হয় যে জয়পুরহাট জেলা কিন্তু আলু উৎপাদনে শীর্ষ একটি জেলা। এই জেলায় আলু যে উৎপাদন হয়, এই উৎপাদনের যে খরচ পড়ে কিন্তু সেই হিসাবে যে এখানে কিন্তু কৃষকরা দাম পান না। তো বরাবরই সেইটি কৃষকদের মাঝে একটা অভিযোগ থাকে। তো এখন যেটি দাঁড়িয়েছে, কৃষকরা কিন্তু এখানে মাঠে তারা আলু রোপণ করছেন, তারা বীজ যে ক্রয় করছেন, তারা বীজ ক্রয় করতে কিন্তু অনেক টাকা পড়ে যাচ্ছে। এবং খাবার আলু কথা বলি, সেটিও কিন্তু গত এক সপ্তাহে ২০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। আর বীজ আলু নিয়ে আরেকটি এখানে প্রতারণার একটা শিকার হচ্ছেন কৃষকরা, যেটি জানিয়েছেন যে তারা যেটি হিমাগারে আলু ক্রয় করছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আলু ক্রয় করছেন, সেখানে কিন্তু যারা বিভিন্ন নামি দামি মোড়কে যারা আলু বিক্রি করছেন, সরকারি বিএডিসি যে আলু আছে, সেই আলু কিনতেও কিন্তু এখন তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। প্রতি বস্তায় ১,০০০ থেকে ১,৫০০ টাকা অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। এরপরও কিন্তু কৃষকরা তাদের কিন্তু আলু রোপণে তারা থেমে নেই। কারণ জয়পুরহাট জেলা আলু উৎপাদনে একটি শীর্ষ স্থানীয় এখানে জেলা। মোট যে এখানে কৃষি জমি আছে প্রায় ৭% জমিতেই কিন্তু কৃষকরা এখানে আলু উৎপাদন করে থাকেন। তো এখন কৃষকরা যেটি জানিয়েছেন যে তারা যে দাম কম হোক আর বেশি হোক, তারা মূল যে ফসল আলু এবং ধান, এর জন্যই তারা আবার পুনরায় তারা আলু রোপণে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। তো এই ছিল জয়পুরহাটের আলু নিয়ে সর্বশেষ খবর। তাসনোভা। হারুন, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সহকর্মী হারুন রশিদ ছিলেন আমাদের সঙ্গে জয়পুরহাট থেকে এবং আলু চাষ সম্পর্কে আপডেট জানাচ্ছিলাম আপনাদেরকে। প্রিয় দর্শক, কুয়াশা ঘেরা মাঠ থেকে ফিরে এসে বলতে চাই, শুধুমাত্র ঢাকার শহরের বাইরের জেলাগুলোতেই নয়, রাজধানী ঢাকায় কিন্তু শীত ধীরে ধীরে জেঁকে বসেছে। তাই এবারে জানাবো আবহাওয়ার তথ্য এবং গত ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট। ঢাকায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮, সর্বনিম্ন ১৫.৩, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২, সর্বনিম্ন ১৭.৫, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬, সর্বনিম্ন ১৮.৩, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮, সর্বনিম্ন ১৭.৫, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে শ্রীমঙ্গলে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জানাচ্ছিলাম গত ২৪ ঘন্টার আবহাওয়া তথ্য। দুদিন থেকেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শ্রীমঙ্গলে। ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল আজকের তাপমাত্রা। দিনে সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচুর শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি জানবো মৌলভীবাজার থেকে এবারে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব। রব, স্বাভাবিকভাবে যখন শীত চলতে থাকে তখন ভালো লাগলেও সেটি যখন সর্বনিম্ন পর্যায়ে চলতে থাকে তাপমাত্রা, তখন স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয় জনজীবন এবং বেশ ভালোভাবে প্রভাব পড়ে। শ্রীমঙ্গলে যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা চলছে, সেখানে জনজীবনের প্রভাবটা কতটুকু? জি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ৩ দিন থেকে আসলে ১৪.৪ এবং ১৪.৫ এই তাপমাত্রা বিরাজ করছে, সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গলের আবহাওয়া আমাদের জানিয়েছেন আমরা। তো আসলে শীতপ্রবণ এলাকা শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার এই অঞ্চলে আসলে শীতের সময় অনেক শীত পড়ে আসলে এবং মানুষের দুর্ভোগ অনেকটা বাড়ে। তো এবার আসলে শীত পড়েছে, প্রবলভাবে যে শীত পড়েছে সেটাও না, কিন্তু শীত পড়েছে এবং সকালের দিকে বেশ কুয়াশাও ছিল। আজকে গতকালকে কুয়াশা ছিল এবং সকালে প্রচণ্ড শীত বলা যায় না, কিন্তু কিছু কিছু হিমেল হাওয়া সহ কিছু শীত অনুভূত হয়েছে এবং অনেক মানুষ আসলে শীতের পোশাক সহ বের হয়েছেন। বিশেষ করে এখন অগ্রহায়ণ মাস, ধান কাটার মৌসুম, অনেক সকালে ধান কাটতে বের হয়েছেন কৃষকরা এবং শ্রমজীবী মানুষ, এবং আমরা অনেক শ্রমজীবী মানুষকে দেখেছি খুব ঘুরে তারা কাজে বের হয়েছেন এবং শীতের যে পোশাক সেগুলো পরিধান করে বের হয়েছেন। এবং এখনও অনেকেই আমরা দেখছি যে শীতের পোশাক পরিধান করে আছেন। বিশেষ করে সকালের দিকে শীতটা অনেক থাকে এবং সন্ধ্যার পর থেকে আসলে শীতটা বাড়তে থাকে, রাত গভীর হওয়া পর্যন্ত বেশ শীত অনুভূত হয় এবং সকালের দিকে বেলা বাড়ার সাথে সাথে রোদ ওঠার পর আসলে শীতটা কিছু কমে এবং ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে আসলে তাপমাত্রাও বাড়তে থাকে, ফলে মানুষের দুর্ভোগটা কমে। তবে বিশেষ করে শ্রমজীবী এবং নিম্ন আয়ের যে মানুষ, তারা খুব দূরে বের হতে হয় এবং তাদের আসলে পর্যাপ্ত শীতের পোশাক থাকে না, ফলে তাদের দুর্ভোগটা অনেকটা থাকে এই সময়ে এবং ধীরে ধীরে আসলে শীতটা হয়তো আগামীতে বাড়বে, আরও প্রবল হবে। তো এই ছিল মৌলভীবাজার থেকে আসলে এই যে আবহাওয়ার পরিস্থিতি এবং শীতের পরিস্থিতি। জি রাও, অসংখ্য ধন্যবাদ। শীতের পরিস্থিতি জানছিলাম মৌলভীবাজার তথা শ্রীমঙ্গলের। সেই শীত হিমেল হাওয়ায় এবারে আরো দু চার লাইন আপনাদের জন্য। অলস দুপুরের কার্তিক, তেজ কমেছে রৌদ্রের, ধুলো জমাট পাতার মতো পৃথিবী মলিন, শিশিরের ছোঁয়ায় ভিজে ময়েশ্চারাইজড মন, সরে যায় পেজা তুলো সাদা মেঘ, ঘুমটা খুলে সুনীল আকাশ, মনোরম মুখ। এবারে সকাল 24 থেকে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরো আয়োজন। বিরতি শেষ করে আমন্ত্রণ জানাই আরো একবার কেওয়াই স্টিল সকাল 24-এ। সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। এবারে জানাই শুভ জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই চ্যানেল 24-এর পুরো পরিবারের পক্ষ থেকে যাদের আজকের দিনে জন্মদিন। এই সকাল সকাল জন্য আরো একবার জেনে নেওয়া যাক পৃথিবী বিখ্যাত কারা কারা আছেন যাদের আজকের দিনে জন্মদিন। 1898 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিচালক দেবকী বসু। লেখক ও অভিনেতা হিসেবেও সুপরিচিত ছিলেন তিনি। ভারতীয় বাংলা সিনেমায় শব্দ এবং সঙ্গীতের উদ্ভাবনী ব্যবহারের জন্য সুপরিচিত তার নাম। 1945 সালে নিজের প্রযোজনা সংস্থা খোলেন, যার নাম দেবকী প্রোডাকশনস।
1908 সালের এই দিনে জন্মগ্রহণ করেন লেখক ও নাট্যকার নুরুল মোমেন। তিনি ছিলেন একাধারে অধ্যাপক, শিক্ষাবিদ, নাট্যকার ও নির্দেশক, রম্য সাহিত্যিক, অনুবাদক, কবি এবং প্রাবন্ধিক। আধুনিক বাংলা নাটকে অগ্রণী ভূমিকার জন্য তাকে নাট্যগুরু হিসেবে সম্বোধন করা হয়। 1941 সালে রেডিওর জন্য রচনা ও নির্দেশনা দেন কমেডি নাটক রূপান্তরের। 1925 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথ। তিনি হাদা ভোদা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাদু, কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা। 50 বছরেরও বেশি সময় ধরে তার লেখা ও আঁকা কমিক্স ছোট বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে। 1933 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়। তিনি জীবনানন্দ উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত। বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন। 60-এর দশকে যে 4 জন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয়, তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম। 1960 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন গায়ক, গীতিকার এবং সঙ্গীতজ্ঞ এমিলি গ্রান্ট। তাকে খ্রিস্টান পপের রানী হিসেবে উল্লেখ করা হয়। 2009 সাল পর্যন্ত তিনি বিশ্বব্যাপী 30 মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি করেছিলেন, 6টি গ্র্যামি পুরস্কার, 22টি গসপেল মিউজিক অ্যাসোসিয়েশন ডোভ অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। বিনোদন শিল্পে তার অবদানের জন্য 2006 সালে তিনি হলিউড ওয়াক অফ ফেমে সম্মানিত হন। এবারে একটু অন্য প্রসঙ্গ। উচ্ছিষ্ট কাপড় দিয়ে রং বেরঙের ব্যাগ তৈরি করছেন দিনাজপুরের চাঁদগঞ্জ উপজেলার নারীরা। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর উদ্যোগে এই কাজের মাধ্যমে ঘরে বসে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ জনপদের এই নারীরা। গ্রামীণ নারীদের উন্নতির পাশাপাশি দেশের গণ্ডি ছাড়িয়ে এই ব্যাগগুলো পাড়ি জমাবে বিদেশেও, এমন প্রত্যাশায় প্রকল্পটির নামকরণ হয়েছে স্বপ্নপূরণ। গার্মেন্টস, টেইলার্স কিংবা দোকানের ফেলে দেয়া কাপড়ের অংশ দিয়ে ব্যবহার উপযোগী ব্যাগ তৈরি করছেন দিনাজপুরের চাঁদগঞ্জ এলাকার নারীরা। দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের উদ্যোগে স্বাবলম্বী হচ্ছেন এসব নারী। আপু ঢাকা থেকে আসে আমাদেরকে কাজ শিখাইছে, আমরা কাজ শিখছি। শেখার পরে আপুরা অর্ডার দিল, আমরা কাজ করলাম, করার পরে আপুরা আমাদেরকে পারিশ্রমিকও দিছে। মেয়েরা এখনকার যুগে বসে না থাকে যে মাসে 2000 টাকাও পায়, তাও কিন্তু তাদের উপকার। যে 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তার মধ্যে একটা হচ্ছে এই ছোট যে পেন্সিলের ব্যাগগুলা, এগুলো আমরা বানাচ্ছি হচ্ছে ডেনিমের যে প্যান্ট গুলা হয় সেগুলা থেকে। আমরা প্রথমে ম্যাটেরিয়ালস গুলো নিয়ে এসে আপনাদের দিয়ে যাই, দেন ব্যাগটা রেডি হওয়ার পর আমরা তৈরি ব্যাগগুলো নিয়ে আবার সেল করি। উচ্ছিষ্ট কাপড় ব্যবহারযোগ্য করে পরিবেশ দূষণ কমানো এবং একই সাথে এই জনপদের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এই উদ্যোগ শিক্ষার্থীদের। প্রাথমিকভাবে এই প্রকল্প শুরু হলেও বড় পরিসরে এই ব্যাগগুলো বিদেশে পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের। আমাদের ফিউচার প্ল্যান আছে যে এটাকে একটি বড় সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে এস্টাবলিশ করা। এর মাধ্যমে আমরা শুধু ফ্যাব্রিক ওয়েস্ট রিসাইকেল করতেছি না, এর সাথে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট এবং একটি সোশ্যাল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ে 4-5 বছর পড়াশোনা করে চলে যাব, হ্যাঁ, আপনাদের সাথে হয়তো যোগাযোগ থাকবে না, কিন্তু তারা কিন্তু এই যে দক্ষতাটা অর্জন করেছে, এটা করে কিন্তু তারা আজীবন একটা ইনকাম করে যেতে পারবে, যেটা তাদের জন্য একটু সহায়ক হবে। প্রতি বছর দেশে 577,000 মেট্রিক টন উচ্ছিষ্ট কাপড় উৎপাদন হয়, যার মাত্র 5% পুনঃপ্রক্রিয়াজাতকরণ হয়। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। এবারে অন্য আরেকটি প্রসঙ্গ। পানির নিচে ডুবে থাকা পতিত জমিতে বাণিজ্যিকভাবে পানি ফলের চাষ করছেন জামালপুরের দেওয়ানগঞ্জের চাষিরা। উৎপাদন খরচ কম আর লাভ বেশি হওয়ায় বিকল্প ফসল হিসেবে পানি ফলের দিকে ঝুঁকছেন তারা। এই ফল চাষে প্রান্তিক চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তারা। দেখতে সিঙ্গারার মতো হওয়ায় অনেকেই চেনেন সিঙ্গারা নামে। সকাল সকাল পানিতে নেমে ফলটি সংগ্রহ করছেন জামালপুরের দেওয়ানগঞ্জের চাষিরা। খাল, বিল আর জলাবদ্ধ পতিত জমিতে প্রতি বছরই পানির সিঙ্গারা চাষ করেন তারা। বলছেন প্রতি বিঘায় কম করে হলেও লাভ থাকে
15 থেকে 20,000 টাকা। এই জমিনগুলো আসলে ডুবা জমিন, অন্য কোনো ফসল হয় না। আমরা পানি ফল করি মোটামুটি দেওয়ানগঞ্জবাসী আমরা ভালোই জীবনযাপন করি। আমি 4 বিঘা জমিন আবাদ করেছি, টোটাল আমার খরচ হচ্ছে 40,000 টাকা, আর 40,000 টাকা আল্লাহর রহম লাভ হবে। আমি 7:30, হ্যাঁ 11টা 11:30 পর্যন্ত তুলি, তারপরে স্টেশন নিয়ে যায় আমরা বিক্রি করি। বিল থেকেই কৃষকদের কাছ থেকে পানি ফল কিনে নেন পাইকাররা, নিয়ে যান দেওয়ানগঞ্জ স্টেশনের পানি ফল বাজারে। বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা সংগ্রহ করেন সেখান থেকে। আমি 5 মণ 6 মণ 7 মণ করে কিনে যাই, দৈনিকই বেশি বেলায় আল্লাহ নাম 600 টাকা 700 টাকা মন কিনি, বা সময় করতে 1000 টাকা মনও কিনি, 800 টাকা মনও কিনি চিংড়ির মধ্যে ভালোই লাভ। এই বাজারে দেওয়ানগঞ্জ বাজারে চিংড়িরা প্রচুর চলে। দেওয়ানগঞ্জ বিখ্যাত হলো আমার দেওয়ানগঞ্জ বেলতলি বাজার চিংড়ির বাজার। পানি ফল চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। এটি খুব একটি লাভজনক ফসল, একটা জলবদ্ধ জায়গায় এই ফসল হয়ে থাকে। খরচ বাদে বিঘা প্রতি 15 থেকে 20,000 টাকা কৃষকরা লাভবান হচ্ছে, এতে কৃষকরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। আমরা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এবছর দেওয়ানগঞ্জে পানির নিচে ডুবে থাকা 45 হেক্টর জমিতে পানি ফল চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাওয়ায় ভাসে পাকা ধানের মিষ্টি ঘ্রাণ, ঘাসের বুকে জমা শিশির কণা, ঝলমলে হাসি দিয়ে কখন যেন উবে যায় রোদে। এ আবছা অঘ্রাণে নির্জীব ছায়ার রঙে ঘিরে ধরে সন্ধ্যা, গোলাপ গোধূলি লাল মিশেছে সবুজে। এ যেন ভিন্ন আবহের বাংলাদেশ।